নির্বাচন কমিশনের নিয়োগ আইন পরিবর্তন করাই মূল লক্ষ্য বলছেন কমিশন প্রধান। মতামত নিয়ে সংস্কার প্রস্তাব। দুদিনের সফরে কাল দিল্লি হয়ে ঢাকা আসছেন ডোনাল্ড লিও। গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। পরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে অভিযোগ বিএনপির। সমালোচনায় সংযত হতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান। পাহাড় ধসে আলাদা ঘটনায় 6 জনের মৃত্যু। সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল মণিপুর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যে প্রক্সি যুদ্ধের অভিযোগ। দর্শক, সংবাদ প্রাতে শুনছিলেন KSTM বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনের নিয়োগ আইন পরিবর্তন করাই দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের অন্যতম লক্ষ্য। সেই সঙ্গে সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নতুন কমিশনের ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে থাকছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদারের নাম ঘোষণা করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে কমিশন আইনে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনায় পরিবর্তন আনা না গেলে কোনো সংস্কার কার্যকর হবে না বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা আছে সেটা যে সন্তোষজনক নয়, সেটা ত্রুটিপূর্ণ। সেটা মূলত আগের যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনটাকেই একটা দায় মুক্তির বিধান যুক্ত করে আইনে পরিণত করা হয়েছে। এটা যুগোযুগ আইন নয়। কমিশনের নিয়োগ যদি সঠিক না হয়ে থাকে, যে ব্যাপারে আমাদের সন্দেহ আছে, সেই জিনিসগুলো উল্লেখ করা দরকার আমাদের রাজনৈতিক দলগুলো। তিনি বলেন, চলমান আইনে যাকে খুশি তাকে নিয়োগ দিতে পারে সরকার। হলফনামার বিধান ও রাজনৈতিক দলের মনোনয়ন দেওয়ার বিভিন্ন বিষয়ে দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন। হলফনামাটা যাচাই বাছাই করা দরকার, নির্বাচনী ব্যয় যাচাই বাছাই করা দরকার, এগুলো নিশ্চিত করা দরকার। নারীদের জন্য হলফনামার বিধান নাই, এটা আইনে অন্তর্ভুক্ত করা দরকার। হলফনামার বিধান আছে কিন্তু বিরুদ্ধ হলফনামা দেওয়ার বিধান নাই, এগুলো অন্তর্ভুক্ত করা দরকার। তো এর মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হওয়ার পথ সুগম হবে। গেল 5 আগস্ট স্বৈরাচার হাসিনার সরকারের পতন হলে নির্বাচন কমিশন কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। দাবি মেনে 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন সিসি সহ অন্যান্য কমিশনাররা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 2 দিনের সফরে কাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিও। তিনি সরাসরি ঢাকা আসছেন না, দিল্লি হয়ে বাংলাদেশে আসবেন। সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জানা যায়, এ সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। তারা চাচ্ছে সব বাধা পেরিয়ে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তি। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এদিকে রাজনৈতিক নেতৃত্বের সমালোচনায় সংযত হতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সাইফুর রিপন ও নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনার আয়োজন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। প্রায় 10 বছর পর দেশে ফেরায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সংবর্ধনায় অংশ নিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার
যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। এদিকে আগামী 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে সমাবেশ সফল করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি, যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা অংশ নেন। আগামী 15 সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এবং এই গণতন্ত্রের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনা সভায় রাজনৈতিক নেতৃত্ব নিয়ে সমালোচনার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আরো সংযত হবার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আমরা যা বলি তারেক রহমান তাই বলেন, কি ভয়ানক কথা। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না, আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন, আপনারা বুকে রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের। পরিচয় নিশ্চিত না হয়ে দলের নতুন সদস্যের অন্তর্ভুক্তিতে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন সেলিমা রহমান। নতুন এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তার নামকরণ ফেলানি সড়ক করা নিয়ে পুলিশ ও পিপলস অ্যাক্টিভিস্টস কোয়ালিশন প্যাকের কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সীমান্ত হত্যার বিচারের প্রতিবাদ স্বরূপ সড়কটির এ নামকরণ চান প্যাকের কর্মীরা, আর প্রশাসনের অনুমতির সুযোগ নেই দাবি পুলিশের। অবশ্য বাকবিতণ্ডার এক পর্যায়ে সড়কের মোড়ে নাম ফলক স্থাপন করে চলে যান পিপলস অ্যাক্টিভিস্টস কোয়ালিশনের কর্মীরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বেলা 4:30টায় ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তা, যা বাসতলা সড়ক নামে পরিচিত, সেখানে জড়ো হন পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের কর্মীরা। সড়কটির নাম বদলে ফেলানি সড়ক করতে নাম ফলক নিয়ে উপস্থিত হন তারা। সীমান্তে ফেলানি স্বর্ণাদাস হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ স্বরূপ সড়কের এ নামকরণের কথা জানান তারা। এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইতে গিয়ে এই নামকরণ করতে যাচ্ছি। প্রত্যেকদিন একটা করে বোনের লাশ ঘাড়ে নেব। আমরা আমাদের এই সীমান্ত হত্যা বন্ধ করতে চাই। আমরা শান্তিশিষ্টভাবে এই সড়কটিকে শহীদ ফেলানি সড়ক হিসেবে নাম ফলক বসাতে এসেছি। এ সময় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বাধা দেন তাদের, জানান প্রশাসনের অনুমতি ব্যতি রেখে সড়কের নামকরণ করা যাবে না। আমরা এটা গেতে চলে যাব। রাস্তার নাম ফলকের কাজ কার ইন্ডিয়ান এমবাসি? না না, এখানে তো আমাদের কাজ। ইন্ডিয়া এমবাসি কেন করবে? ইন্ডিয়া এমবাসি কেন করবে? না না, সিটি কর্পোরেশন এই কাজ করে না। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতি হয় প্যাক কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত হন সেখানে। এরিয়া এক ফাঁকে সড়কের মোড়ে নাম ফলক স্থাপন করে দোয়া মোনাজাত পড়ে সেখান থেকে চলে যান প্যাক কর্মীরা। ভারতীয় হাই কমিশনের সামনের সড়কের ফেলানি সড়ক নামকরণ নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। দুপুর 12টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 105 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 250 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। সতর্ক বার্তায় বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার এর মধ্যে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। সদরের ঝিলংজায় একই পরিবারের এক মা ও তার 2 শিশু কন্যা প্রাণ হারায়।
অন্যদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ভারী বর্ষণে পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে 2টি পৃথক পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। একটি কক্সবাজার সদরের ঝিলংজায় এবং অন্যটি উখিয়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। নিজের পুত্রবধূ সহ 2 নাতনিকে হারিয়ে বিলাপ করছেন এই নারী। মধ্যরাতে ভারী বর্ষণে নিহত হন তারা। নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি ও তার 2 শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাত 3টার দিকে মিজানের বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন মিজানের পরিবার মাটি চাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী ও 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। আর ভাই মিজান এবার মত ভাই ইতারা আর ঠানির উদ্ধার করছি, বাকি 3টা ভারে ভিতর তাগি মেডি নিচে তাগি। এদিকে শুক্রবার সকালে উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 3টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 2 ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্যাতন, টেন্ডারবাজি ও অনলাইন জুয়ার গডফাদার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন স্ত্রী মোনালিসাকে নিয়ে মেহেরপুরে গড়েছেন ত্রাসের রাজত্ব। কলেজ শিক্ষক থেকে আওয়ামী লীগের প্রভাবশালী এই মন্ত্রী রাতারাতি হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। আর তার স্ত্রী মোনালিসা স্বামীর প্রভাবে নির্বিঘ্নে চালিয়েছে অনলাইন জুয়ার সাম্রাজ্য। মিলে মিশে কামিয়েছেন হাজার কোটি টাকা। দর্শক, বাকিটা জানবো নাহিদ হাসান তিতাসের রিপোর্ট থেকে। 2014 সালে মেহেরপুর 1 আসনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এমপি নির্বাচিত হন কলেজ শিক্ষক ফরহাদ হোসেন। এরপর হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরে হন পূর্ণাঙ্গ মন্ত্রী। তখন থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। প্রভাবশালী মন্ত্রী হয় ফরহাদ হোসেন একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে ওঠে মেহেরপুর জেলা, গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ, টেন্ডারবাজি, জবরদখল, নিয়োগ ও বদলি বাণিজ্য সহ জড়িয়ে যায় নানা অপকর্মে। প্রতিপক্ষ দমনের নামে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর চালিয়েছেন অমানবিক নির্যাতন। 10 বছরে অবৈধভাবে ফরহাদ হোসেন হয়েছেন হাজার কোটি টাকার মালিক। তারা একক আধিপত্য বিস্তারে সারা মেহেরপুরের টাকা তারা তাদের পরিবারের লোকরা লুণ্ঠন করেছে। চাকরি হয়েছে সরকারি চাকরি, সব চাকরি কিন্তু টাকার বিনিময়ে 15 লাখ 20 লাখ 25 লাখ টাকা বিনিময়ে চাকরি হয়েছে। এবং সেই চাকরির টাকাগুলা ফরহাদ সাহেবের ওয়াইফ মোনালিসা এগুলো ডিল করত। কলেজ শিক্ষক ফরহাদ হোসেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী হওয়ার পর তার স্ত্রী মোনালিসা ও ছোট ভাই মৃদুল পেয়ে যায় আলাদিনের চেরাগ। রাতারাতি ফুলে ফেপে হয়ে যায় তাল গাছ। ভাইয়ের প্রভাবে ছোট ভাই মৃদুল একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণে নেয় সরকারি দপ্তরগুলোকে, গড়ে তুলেন টেন্ডারবাজি সহ চাঁদাবাজির একচ্ছত্র আধিপত্য। আর ফরহাদের স্ত্রী মোনালিসা মেহেরপুরে গড়ে তোলেন অনলাইন জুয়ার সাম্রাজ্য। আমি জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই শহীদ সরফরাজ মৃদুলের সাথে যৌথভাবে ঠিকাদারি বিজনেস শুরু করি। 2021 সালে সেপারেট হয়ে যায় এবং আমার প্রাপ্য টাকার দাবির এক পরিপ্রেক্ষিতে একটা সালিশ মাধ্যমে আমাকে 1,80,00,000 টাকার সে একটা চেক দেয়। চেকটা ব্যাংকে জমা দিই এবং চেকটা ডিজানার হয়। 5 তারিখের আগ পর্যন্ত পুলিশ আমাকে সারা দিন রাত আমাকে নির্যাতন করতো। আমার বাড়ির লোকজন, আমার ওয়াইফকেও বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হতো। আজকে আমাদের মেহেরপুরের ইয়ং জেনারেশন পুরো ধ্বংসের মূল কারিগর হলো আমার দুদুল সাহেবের স্ত্রী। হ্যাঁ, এখানে কোটি কোটি টাকার ওই ক্যাসিনো ব্যবসার উনি, এটা সাধারণ জনগণ সবাই এটা অবগত। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর
আত্মগোপনে চলে যায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার পরিবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। নিত্যপণ্যের বাজার আবারও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। আমদানির পরও কমেনি ডিমের দাম। ইলিশের দামও বেশ চড়া, কেজি প্রতি বেড়েছে 100 টাকা। এতে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ। আয় ব্যয়ের ভারসাম্য করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ভোক্তারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। এখনো স্বস্তি ফিরেনি বাজারে। রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি কেজি প্রতি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকায়, আর সোনালিকা মুরগি 10 টাকা বেড়ে 250 টাকা। সাদা ও লাল ডিমের ডজন 150 ও 155 টাকা। আমাদের জন্য তো বেশি হচ্ছে, আমরা তো মনে করেন সীমিতভাবে চলতে হয়। ওষুধের দাম এগুলো যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে বাড়ার কোনো লক্ষণ নাই, কমার লক্ষণ আছে। কিছুদিন আগে 150 করে কিনে গেছি, হ্যাঁ, এখন আজকে এসে দিকে আরো 5 টাকা বেড়ে গেছে। এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। 28 চালের দাম কেজি প্রতি কমেছে 1 টাকা, বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকায়। খাসির মাংস আগের দামে থাকলেও গরুর মাংসের চাহিদা কম থাকায় বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকায়। সবার একটা এক্সপেকটেশন আছে যে বাজার মূল্য একটু কমবে, সেই দিকটা আসলে এখনো নজরদারি হচ্ছে কিনা জানি না। 28 চালের দামটা কেজি প্রতি 1 টাকা কমছে। 28 চালটা চলতে আছে এখন পরে আমরা হলো 56-57 টাকা। কাস্টমার নাই, এই কারণে আমরা মনে করেন এটা তো কাঁচামাল, এই কারণে 10-20 টাকা কমে ছেড়ে দিচ্ছি। বেড়েছে ইলিশের দামও, আর গলদা ও বাগদা চিংড়ির বাজারও ঊর্ধ্বমুখী। চিনি, সয়াবিন, আটা ও মসুর ডাল আগের দামে থাকলেও কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে মুগ ডালের দাম। সিন্ডিকেটটা হয়তো বা উঠে গেলে মাছের বাজার একটু কমে আসবে, কিন্তু এখনো তো মাছের বাজার ওই তুলনামূলক হারে কমে নাই। চিংড়ি মনে করেন ওই যে ওইটা বেশি খেতে সপ্তাহে 650 টাকা কেজি, আজকে 800 টাকা কেজি। একটু দামটা কমালে আমাদের জন্য ভালো হয়, আমরা নিম্ন আয়ের মানুষ। চালের দাম তো মানে বলার বাহিরে। ডাল বা আপনার ময় মশলার দাম সব আগের বাজার তাতে এখনই সমন্বয় আছে, শুধু মুগ ডালের বাজারটা একটু বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে চিকন মুগ, মোটা মুগ, এটাতে পাইকারি 5 থেকে 10 টাকা বৃদ্ধি। সবজি বাজারে গিয়ে দেখা যায় কিছুটা স্বস্তি ফিরেছে। পেঁপে 30, পটল ও ঢেঁড়স 40 টাকা। এইটা তদারকি আসলে যদি সুষ্ঠুভাবে করে তাহলে মনে হয় একটু কমার দিকে থাকবে। দুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো হলো আমরা 50 থেকে 60 টাকা কেজি, ভেন্ডি 40 থেকে 50 টাকা কেজি। বাজার আরও নিয়ন্ত্রণে আনতে কঠোর মনিটরিং এর দাবি ক্রেতা সাধারণের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। লাগামহীন নিত্যপণ্যের বাজার, বাড়তি শাকসবজি, মাছ, মাংসের দাম। নিয়ন্ত্রণ নেই পেঁয়াজ, আদা, রসুন ও চালের বাজারেও। নতুন করে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্তদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। মানিকগঞ্জের বাজারে আকার ও ওজন ভেদে ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 700 থেকে 2000 টাকা পর্যন্ত। রুই কাতলের কেজি 400 থেকে 450 টাকা। এছাড়া গুড়া মাছ সহ প্রায় সব মাছেরই দাম চড়া। গরুর মাংস 700 টাকা, খাসির মাংস 1100 টাকা ও ব্রয়লার মুরগি 170 টাকা। এমন বাড়তি দামে বাজারে এসে হতাশ নিম্ন ও মধ্যবিত্তরা। আপনার 1 কেজিটা 1600 টাকা কেজি ব্যস্ত আছে, 800 টাকা 1400 টাকা কেজি ব্যস্ত আছে, হাফ কেজিটা 1100, 3 কেজি 850, 900। তুলনামূলক দামে একটু বেশি, আমার বেচা কিনে একটু কষ্ট হচ্ছে। যে সিন্ডিকেট গড়ে উঠছে সেটা এখন ভাঙতে পারিনি আমরা, যার ফলে যে কোনো দোকানে যাবেন একই দাম। আপনি মাছের বাজারে যান, সবার দোকানে দেখে একই দাম বলতেছে, একই জাতের মাছ। আপনি গোস্তের দোকানে যান, ওখান থেকে একই দাম বলতেছে। এই সিন্ডিকেট ভাঙার আগ পর্যন্ত আমাদের দেশে স্বস্তি আসবে না। অন্য জেলার মতো পঞ্চগড়েও অস্থির চালের বাজার। 20 দিনের ব্যবধানে মোটা চালে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। ক্রেতারা বলছেন শিগগিরই বাজার নিয়ন্ত্রণে না এলে নিম্নবিত্তের ভোগান্তি আরও বাড়বে। ভোলায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে আদা, গাজর, পেঁয়াজ ও রসুনের দাম। 100 টাকার পেঁয়াজ 110 টাকা, 240 টাকার আদা বিক্রি হচ্ছে 280 টাকায়, আর রসুন বিক্রি হচ্ছে 240 টাকায়। ক্রেতাদের দাবি সিন্ডিকেট ভেঙে নিয়ন্ত্রণে আনা হোক দাম। তরকারির দাম বাড়তি, কোনো কমতি নাই। কি করব আমরা গরিবরা, কি এত দাম দিয়ে জিনিস খেতে পারি? বাজার করতে আসছি, দেই সবকিছু বেশি দাম, কম দাম না। কম হইলে একটু ভালো হইতো। দ্রব্যমূল্যের পরিস্থিতি এত ঊর্ধ্বগতি হয়েছে যে এগুলো একমাত্র সিন্ডিকেটের কারণে। আর এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত নির্মূল না হবে
এটার পরিবর্তন হবে না। এটাকে সহনীয় পর্যায়ে আসতে হলে যারা বাজার মানে নীতি নির্ধারক যারা বাজার মনিটরিং করে তাদেরকে সুন্দরভাবে কঠিনভাবে টেক কেয়ার করা উচিত বলে আমি মনে করি। ময়মনসিংহ চড়া সব ধরনের সবজির দাম সপ্তাহে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 140 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, কাঁচামরিচ 140 থেকে 160 টাকা, গাজর 160 টাকা, পটল 40 থেকে 50 টাকা, শসা 50 টাকা, জাতভেদে আলু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। চাঁপাইনবাবগঞ্জেও বাড়তি সব নিত্যপণ্যের দাম। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।